আমার দাদা বৌদির বিয়ের 4 বছর হয়ে গেছে, কিন্তু এখনও তাদের কোনো বাচ্চা কাচ্চা হয়নি। আমার স্বামীর সাথে ডিভোর্স হয়ে যাওয়ার কারণে আমি আমার বাবার বাড়িতে থাকছিলাম। বাড়িতে বাবা মায়ের বিভিন্ন রকমের কথা শুনতে হতো আমাকে। উঠতে বসতে আমাকে বাবা মা বিভিন্ন কথা শোনাত। আমার জন্য নাকি আমার ছোট বোনের বিয়ে হবে না আমি এ বাড়িতে থাকলে। তাই আমি এখন কোথায় যাব, এ নিয়ে খুব দুশ্চিন্তায় পড়ে গেলাম। তারপর একদিন কিভাবে আমার মাস্তুতো ভাই জানতে পারে যে আমি আমার বাবার বাড়িতে অবহেলিত হচ্ছি। তাই আমার দাদা আমাকে বলল, তুই আমাদের বাড়িতে চলে আয়। আমি তখন কোনো উপায় না পেয়ে দাদার বাড়িতে চলে গেলাম। কিন্তু হঠাৎ করে আমার দাদার নজর আমার উপরে এমনভাবে পড়ল যে সে আমাকে বৌদি ভেবে কয়েক রাত বৌদি মনে করে আমার সাথে যা করেছিল তা শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে। তাহলে মূল ঘটনাটি শুরু করি। আমার নাম প্রিয়াঙ্কা, আর আমি একজন ডিভোর্সি মেয়ে। 1 বছর আগে আমার বিয়ে হয়েছিল, কিন্তু আমার বিয়ে 1 বছরও টিকেনি। কিন্তু এই সুযোগ আমার দাদা যে রকমভাবে নেবে তার কোনো আইডিয়া আমার ছিল না। এখন আমি আমার বাবার বাড়িতে থাকছিলাম। বাবার বাড়িতে থাকা একদিন আমার জন্য অসম্ভব হয়ে যাচ্ছিল, কারণ আমার মা বাবা আর দাদা আমাকে উল্টোপাল্টা কথা শোনাত। তাদের মনে হতো আমি যদি এইভাবে বাড়িতে পড়ে থাকি তাহলে দাদার দ্বিতীয় বিয়ে কখনোই হবে না। তাই তারা আমাকে সব সময় অন্য কোথাও চলে যাওয়ার কথা বলতে থাকত। আমি নিরুপায় ছিলাম, এই কারণে তাদের কথা শুনতে থাকতাম। কেননা আমি নিজের ইচ্ছানুযায়ী লাভ ম্যারেজ করেছিলাম, আর সেটা 1 বছরও টেকেনি। একদিন আমার পিস্তুত দাদা সুভাষের ফোন এলো। সুভাষ আমাকে ওর বাড়িতে বেড়াতে যেতে বলল, কেননা ও জানত আমার ডিভোর্স হয়ে গেছে। আর আমার বাবা মা আমাকে বাড়িতে সহ্য করে না, কারণ সুভাষ তার মামা মামির চরিত্র খুব ভালোভাবেই জানত। সুভাষ বলেছিল, তুই আমাদের বাড়িতে এসে থাকলে তোর বৌদিও একদিন শাস্তি পাবে, আর তুইও এখানে শান্তিতে থাকতে পারবি। আমি আমার বিবাহিত জীবন বাঁচানোর অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু আমার স্বামীর জ্ঞান বুদ্ধি খুব কম ছিল। ওর বাড়ির লোকেরা ওর মনে আমার ব্যাপারে বিষ ভরে দিয়েছিল। তাদের কথাতেও আমাকে ডিভোর্স দিয়ে দেয়। আমার বিয়ে বছর বয়সে হয়েছিল, আর 19 বছর বয়সে আমি ডিভোর্স হয়েছিলাম। যাই হোক, আমি ওসব পুরনো কথা বারবার মনে করতে চাই না। এই কারণে সুভাষ যখন ফোন করে আমাকে নিজের বাড়িতে ডাকল, তখন সেই রাতে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি আর বাবার বাড়িতে থাকব না। পরের দিন আমি নিজের জিনিসপত্র গুছিয়ে আর তাড়াতাড়ি করে বাসে উঠে ওর বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। সুভাষ বিয়ে হয়ে গেছে। গত 4 বছর থেকে তারা দুজন স্বামী স্ত্রী শহরে থাকে। তাদের সুখের সংসার ছিল, কিন্তু বিয়ের 4 বছর পরেও তাদের কোনো বাচ্চা হয়নি। ওকে আমি দাদা বলে ডাকতাম। তার সাথে আমার এমন হতে চলেছে যে, কিন্তু এই কথা আমি স্বপ্নেও কখনো ভাবিনি। সুভাষ দাদা আর ওর বউ আমাকে খুব খুশি মনে গ্রহণ করেছিল। যেরকম তিরস্কার আমি নিজের বাড়ির লোকের থেকে পেয়েছি, সেই তিরস্কার আমি সুভাষ দাদার বাড়িতে একদমই পাইনি। সেখানে তো বৌদি আমার খুব আদর যত্ন করত। তাই আমার আর কি চাই, সেই শান্তির পরিবেশে থাকতে আমার খুব ভাল লাগছিল। দেখতে দেখতে সুভাষ দাদার বাড়িতে আসা আমার 5 দিন হয়ে গেছে। এই 5 দিনে আমি 2 স্বামী স্ত্রীর মধ্যে একবার ঝগড়া হতে দেখিনি। আমার ঘর সুভাষ দাদার ঘরের পাশেই ছিল। একদিন রাত্রে বেলা হঠাৎ করে আমি একটা অদ্ভুত আওয়াজ শুনতে পেলাম। যখন আমি ঘর থেকে বাইরে এলাম, তখন সুভাষ দাদার ঘর থেকেই আওয়াজ শুনতে পেলাম। সেই অদ্ভুত আওয়াজ বৌদির ছিল। এই সময় বৌদির এই রকম আওয়াজ কানে আসছিল, সেটা আমি খুব ভালোভাবে বুঝতে পারছিলাম না। আমিও এক সময় বিবাহিত ছিলাম। সেই আওয়াজ শুনে হঠাৎ করেই আমার নিজের স্বামীর কথা মনে পড়তে লাগল, আর আমার মনে উল্টোপাল্টা ভাবনা উপস্থিত হতে লাগল। তাই আমি তাড়াতাড়ি নিজের ঘরে ঢুকে গেলাম আর কানে তুলো দিয়ে ঘুমিয়ে পড়লাম, যাতে আমি সেই আওয়াজ না শুনতে পাই আর আমার চোখের সামনে অদ্ভুত অদ্ভুত দৃশ্য না আসে। পরের দিন দাদার বাড়িতে বৌদির মা বেড়াতে গেলে তিনি 2 দিন পরে যাওয়ার সময় কথায় কথায় বললেন, রমা, তুই কবে আমাকে দিদা বানাবে? কবে থেকে খুশির খবর শুনতে পাব? বৌদির মায়ের প্রশ্ন শুনে বৌদির চেহারা একদম সাদা হয়ে গেল তখন। কিন্তু এখনও আমরা এই ব্যাপারে কোনো চিন্তাভাবনা করিনি। যখন রমা বৌদির মা এখান থেকে চলে গেলে, রমা বৌদি উদাস মনে নিজের ঘরে চলে গেল। রমা বৌদির তার মায়ের প্রশ্ন এত খারাপ কেন লেগেছিল সেটা আমি বুঝতে পারিনি। এই কারণে আমি পিছন পিছন তার ঘরে চলে গেলাম।
সেখানে গিয়ে আমি তাকে কান্না করতে দেখলাম। রমা বৌদিকে কান্না করতে দেখে আমি বললাম, বৌদি তুমি কি তোমার মায়ের প্রশ্নের জন্য কান্না করছো? এতে কান্না করার মতো কি আছে? সুভাষ তাকে বলে দিয়েছে যে তোমাদের ফ্যামিলি প্ল্যানিং আছে, আর তোমরা সেই অনুসারে চলেছ। এখন তোমরা শহরে থাকো, তোমাদের চিন্তাভাবনা আচার বিচার ভালো হবে। শহরে থাকা লোকেরা সমস্ত কিছু চিন্তাভাবনা করে। আজকের দিনে বাচ্চা লালন পালন করা এত সহজ না, কেননা খরচ অনেক বেড়ে গেছে। আমি এসব কথা বলছিলাম, তখনই হঠাৎ করে রমা বৌদি আমার কাঁধে মাথা রেখে আরও জোরে জোরে কান্না করতে লাগল। আমি তার চোখের জল মুছে তাকে ভরসা দিয়ে জিজ্ঞেস করলাম, বৌদি তোমার এইসব দেখে আমার অন্য কিছু মনে হচ্ছে, কিন্তু যাই হোক না কেন তুমি আমাকে বলো। তুমি আমাকে তোমার বান্ধবী মনে করে সবকিছু বলতে পারো। তখন বৌদি বলল, যখন তুমি আমার বন্ধু হয়ে প্রশ্ন করছো তখন তোমাকে সত্যিটা বলবো, কিন্তু তুমি প্রতিজ্ঞা করো এটা শুনে কাউকে কিছু বলবে না। আমি তার কাছে প্রতিজ্ঞা করলাম। তখন রমা বৌদি বলতে লাগল, আমাদের কোনো ফ্যামিলি প্ল্যান নেই। সত্যিই তো এটাই যে আমি কখনোই মা হতে পারব না। আমার মধ্যে এমন একটা অভাব আছে যে আমি মা হওয়ার যোগ্য নই। আমি বৌদিকে বোঝালাম, এতে এত চাপ নেওয়ার কি আছে? তুমি কোনো চাপ নিও না। যখন ভগবানের মূর্তি হবে তখন সবকিছু ঠিক হয়ে যাবে। যদি এখনই তোমরা মা বাবা হওয়ার সুখ নিতে চাও, তাহলে তোমরা অনাথ আশ্রম থেকে কোনো বাচ্চাকে দত্তক নিতে পারো। আপাতত এছাড়া কোনো উপায় নাই, আর সেই বাচ্চাটা একটা সুন্দর জীবন পাবে। এ কথা শুনে রমা বৌদি বলল, যদি আমাদের বাচ্চা দত্তক নিতে হতো তাহলে আমরা কবেই নিতাম, কিন্তু আমরা এরকম চাই না। প্রিয়াঙ্কা, আমি কেবল আমাদের বাচ্চাই চাই। আমার মধ্যে যে অভাব আছে যদি সমাজ আনতে পারে, তাহলে আমার অনেক বদনাম হবে, আর এটা আমরা কোনো মতেই চাই না। বৌদির জবাব শুনে আমি তাকে শুধু এটুকুই বলেছিলাম যে, তুমি চেষ্টায় থাকো, একদিন না একদিন অবশ্যই সফল হবে সেই দিন। সুভাষ দাদা আর বৌদি আমাকে একটা পার্টিতে নিয়ে যাওয়ার জেদ করল। সেই পার্টিটা দাদার অফিসের এক বন্ধু দিয়েছিল। আমি তাদের সাথে যাওয়ার জন্য না করছিলাম, কিন্তু রমা বৌদির কথা ছিল, আমরা বাইরে যাচ্ছি আর তুমি ঘরের মধ্যে একা থাকবে, এটা আমার ভালো লাগবে না। আর এত ভালো ননদ বাড়িতে একা থাকুক, এটা আমি কোনো মতেই চাই না। রমা বৌদির এত আগ্রহের কারণে আমাকে রেডি হয়ে তাদের সাথে যেতেই হলো। যখন আমি রেডি হয়ে নিজের ঘর থেকে বাইরে এলাম তখন দাদা প্রথমে আমার প্রশংসা করে বলল, তোমাকে খুব সুন্দর লাগছে। আজ অনেক দিন পরে কেউ আমার প্রশংসা করল। আমরা সেই পার্টিতে পৌঁছে গেলাম। পার্টিতে পৌঁছানোর পরে সুভাষ দাদাকে যারা চিনত তাদের মধ্যে কেউ না কেউ এসে রমা বৌদিকে এই প্রশ্নই করেছিল যে, তুমি গুড নিউজ কবে শোনাচ্ছে? রমা বৌদির সবার প্রশ্নের উত্তরে চুপচাপ মাথা নাড়াচ্ছিল। পার্টি থেকে বাড়িতে এসে আমি জল খাওয়ার জন্য যখন রান্নাঘরে যেতে লাগলাম, তখন রমা বৌদি আর দাদা ঘর থেকে ঝগড়ার আওয়াজ আসতে লাগল। রমা বৌদি দাদাকে বলেছিল যে মা হওয়ার জন্য হয় চিকিৎসা করে। আমি বিরক্ত হয়ে গেছি। তার উপরে লোকেদের প্রশ্ন এইটুকু বলেই বৌদি কান্না করতে লাগল। সকাল বেলায় আমি তাকে এ ব্যাপারে অনেক বুঝিয়েছিলাম। এখন আবার সেই কথাই রিপিট হচ্ছে বলে আমি সেখান থেকে চলে গেলাম। আর রান্নাঘরে গিয়ে জলের বোতল নিয়ে সোজা নিজের ঘরে চলে গেলাম। ঘরে এসে আমি বই পড়তে বসেছিলাম। তখন বৌদি আমার ঘরে এসে কিছুটা অদ্ভুত নজরে আমাকে দেখতে লাগল। আমি তাকে বললাম, তুমি যদি কিছু বলতে চাও তাহলে এখানে এসে বসো। এমনিতেও আমি আরও 1 ঘন্টা পরে ঘুমাবো, তাই তোমার সঙ্গে কথা বলতে আমার কোনো অসুবিধা হবে না। এরপর সে আমার কাছে এসে বসল। পার্টি থেকে বাড়িতে আসা 2 ঘন্টা হয়ে গেছে। আজকে দুপুরে তুমি আমার সাথে নতুন বন্ধুত্বও করেছ, তাই এই বন্ধুত্বের জন্য তুমি আমায় একটা কাজ করে দেবে। আমি সহজ গলায় হ্যাঁ বললাম, যার উত্তরে সে বলল, ঠিকভাবে ভেবেচিন্তে আমার কাছে প্রতিজ্ঞা করো। সে বলল, সত্যি করে বলো বৌদি, আমার কাছে কি বলতে চাচ্ছ? সেটা আমি জানতাম। সে হয় আমাকে শপিং এ যেতে বলবে না, নিজের কোনো দুঃখ আমার সাথে শেয়ার করবে। এটা ভেবেই আমি তাড়াতাড়ি রমা বৌদির কাছে প্রতিজ্ঞা করে বললাম, বৌদি তুমি যা বলবে আমি তাই করার জন্য রাজি আছি। তখন রমা বৌদি বলল, প্রিয়াঙ্কা আমাকে মা হতে হবে। তার কথা শুনে আমি হেসে দিলাম আর বললাম, অবশ্যই তুমি মা হবে। আমি বুঝে গেলাম যে বৌদি এখন এই টপিকের উপরে আমার সঙ্গে কথা বলতে চলেছে, তাই এরপরে আর কিছু বলতাম তার আগে রমা বৌদি বলার প্রথমে আমার সম্পূর্ণ কথা শুনো।
আমাকে মা হতে হবে কিন্তু তোমার মাধ্যমে। আমার মাধ্যমে এর কি মানে? আমার প্রশ্ন শুনে সে বলল, তুমি আমার কাছে প্রতিজ্ঞা করছো, এখন তুমি আমাকে না করতে পারবে না। এরপরে রমা বৌদি বলতে লাগল, প্রিয়াঙ্কা, গত 4 বছর থেকে আমি মা হওয়ার জন্য ছটফট করছি। এখন অবধি আমার চিকিৎসার পিছনে কয়েক লাখ টাকা খরচ করা হয়েছে, না জানি কত ইনজেকশন আর ওষুধ খেয়েছি, কিন্তু কোনো কিছুতেই কোনো লাভ হয়নি। রমা বৌদির কথা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি বেরিয়ে গেল। কেননা যার সাথে আমি ছোটবেলায় নিজের দাদা ভেবে চলেছি, যাকে কাল অবধি দাদা বলে জানি, তার বউ আজকে আমাকে। তার সাথে রাতে আমি রমা বৌদিকে বললাম, তোমার মাথা ঠিক আছে তো? তুমি বুঝতে পারছো যে তুমি কি বলছো? এর উত্তরে সে বলল, হ্যাঁ, আমি চিন্তা ভাবনা করেই সবকিছু বলছি, আর তোমাকেই ফ্রিতে করতে হবে না। সেই সময় বৌদি আমাকে বলল, প্রিয়াঙ্কা, আমি তোমাকে 2 লাখ দেব। আমরা জানি তোমার বাবা মা আর দাদা তোমাকে কি রকম জ্বালাতন করে। বৌদির এই কথা আমাকে চিন্তা করতে বাধ্য করে দিল। আমাকে নিজের বিউটি পার্লার খুলতে দিল, যাতে আমি ইনকাম করে শান্তিতে জীবন কাটাতে পারি। কেননা আমি খুব বেশি দিন বাবা মায়ের কাছে থাকতে পারতাম না। আমি তাদের কাছ থেকে কিছু টাকা নিয়ে একটা ছোট পার্লার কোর্স করেছিলাম, কিন্তু বদ পালার জন্য প্রফেশনাল কোর্স করতে হয়। এই টাকাতেই আমি একটা ভালো আর আমি প্রফেশনাল কোর্স করতে পারতাম। আর শুধু এটাই না, আমি একটা বড় পার্লার দেখে পার্লার খুলতে পারতাম, যাতে আমার খুব ভালো ইনকাম হতে শুরু করত। তাই শেষ পর্যন্ত আমি বৌদির প্রপোজাল মেনে নিলাম। কিন্তু আমি বৌদিকে জিজ্ঞেস করলাম, এই সমস্ত জিনিসের ব্যাপারে দাদাও কিছু জানে? তখন বৌদি বলল, তোমার দাদাও এর জন্য রাজি আছে। আর হ্যাঁ, আজকের পরে তাকে দাদা বলবে না, তাকে সুভাষ বলে ডাকবে। এরপরে বৌদি আমাকে সুভাষ ঘরে নিয়ে গেল। সেখানে গিয়ে বৌদি দাদার দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে দিল। তারপরে দাদা আমাকে জিজ্ঞেস করল, প্রিয়াঙ্কা, তাহলে কি সত্যিই রাজি তো? আমি জবাব দিলাম, হ্যাঁ দাদা। বৌদির সঙ্গে সঙ্গে বলল, এখন দাদা নয়, কেবল সুভাষ বলো। দাদা বাচ্চার জন্য আর বৌদিমা হওয়ার জন্য অনেক ত্যাগ স্বীকার করার সিদ্ধান্ত নিয়েছিল। আমার বয়স এখন 21 বছর পার হয়ে গেছে, আর আমি জানি না পরে আমি বিয়ে করব কি করব না। তাই যদি আমি কারো সাহায্য করতে পারি, তাহলে এতে না কেন করতে চাইব। যেহেতু সুভাষ আমার পিস্তুত দাদা, এই কারণে আমাদের বিয়ে হতে পারে না। ছোটবেলা থেকেই আমাদের মধ্যে ভাই বোনের সম্পর্ক ছিল, কিন্তু আমি সব কিছু বলার জন্য রাজি আছি। আমি এটার জন্য অনেক টাকা পেয়েছিলাম, এতে ভবিষ্যতে আমাকে কারো সামনে হাত পাতার দরকার পড়বে না। আমি পাকা সিদ্ধান্ত করে নিয়েছি যে আমি আমার মা বাবার কাছে যাব না। কেননা মাত্র কয়েক মাসেই আমার মা বাবা আমার বেঁচে থাকা মুশকিল করে দিয়েছিল। আমি এসব চিন্তা ভাবনায় হারিয়ে গিয়েছিলাম। তখনই হঠাৎ বৌদির আওয়াজ শুনতে পেলাম। সে বলল, সবে আমরা বাইরে পার্টি থেকে এসেছি, তুমিও ক্লান্ত হয়ে গিয়েছ, এই কারণে আজকে ঘুমিয়ে নাও। আমরা যা কিছু সিদ্ধান্ত নিয়েছি তার শুরু কাল থেকে হবে। আমি হাতে মাথা নাড়িয়ে দিলাম আর নিজের ঘরে চলে এলাম। সময় খুব তাড়াতাড়ি কেটে গেল, আর পরের দিনও এসে গেল। রাতের খাবার খাওয়ার পরে আমি নিজের ঘরে চলে গেলাম। কিছু সময় পরেই বৌদি আমার ঘরে এল। নিজের ভবিষ্যতের ব্যাপারে চিন্তা করতে করতে মাথা নাড়ালাম আর বৌদির সাথে তাদের ঘরে চলে গেলাম। সেখানে গিয়ে ঘরে সুভাষকে দেখতে পেলাম না। বৌদি ঘরের মধ্যে গিয়ে সুভাষ বলে ডাক দিলাম, তখন ও বাথরুম থেকে আওয়াজ দিল। এরপরে বৌদি বলল, আরতি ঘরের মধ্যে এসে গেছে। এর উত্তরে সুভাষ বলল, আমি ফ্রেশ হয়ে আসছি, কিন্তু আমি বাইরে বেরোনোর আগে ঘরের লাইট বন্ধ করে দিও। বৌদি তার কথা বুঝে গেছিল, হয়তো সে আমার সামনে আসতে সংকোচ বোধ করছিল। বৌদি আমাকে বিছানায় বসিয়ে ঘরের লাইট বন্ধ করে দিল। কিছুক্ষণ পরে সুভাষ বাথরুম থেকে এল আর আমার কাছে এসে বসে গেল। সে সময়ে না তো আমার মুখ থেকে একটাও শব্দ বের হচ্ছিল না, না তো সুভাষ কিছু বলছিল। তারপর সুভাষ ঘরে এসে আমাকে জিজ্ঞেস করল, তুমি শুয়ে পড়, আমি তো তোমার এখন আর দাদা নেই, আমি তোমার বর। তারপর একজন স্বামী স্ত্রীর মধ্যে যা হয় তাই হয়েছিল। বন্ধুরা, আজকের গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করতে ভুলবে না। আর এরকম নতুন নতুন গল্প পেতে আমাদের সামিয়া ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।